বৃহস্পতি সূর্য থেকে আমাদের সোলার সিস্টেমের পঞ্চম গ্রহ আর আকারে আমাদের সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহ। বৃহস্পতির সাহায্য ছাড়া আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভবই হতো না। এই গ্রহ অনেক গুরুত্বপূর্ণ আমাদের সৌরজগতে। কিন্তু আপনি হয়তো শুনে থাকবেন যে বৃহস্পতি একটি গ্যাস জায়ান্ট। আসলে আমাদের সৌরমণ্ডলে দুটি গ্যাস জায়ান্ট রয়েছে, বৃহস্পতি এবং শনি গ্রহ, আর ইউরেনাস এবং নেপচুন হলো আইস জায়ান্ট। বৃহস্পতি কোটি কোটি বছর ধরে আমাদের পৃথিবীকে রক্ষা করে আসছে নিজের শক্তিশালী গ্র্যাভিটি দিয়ে। এটি পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ডকে নিজের মধ্যে আকর্ষণ করে নেয়। কিন্তু আপনি কি জানেন কি হয় যখন বৃহস্পতিকে রাডার টেলিস্কোপ দিয়ে অবজার্ভ করা হয়? এটি অদৃশ্য হয়ে যায়। এমন হয়ে যায় যেন বৃহস্পতি সেখান থেকে গায়েব হয়ে গেছে। বৃহস্পতির সব উপগ্রহ বা চাঁদগুলি রাডার টেলিস্কোপে স্পষ্ট দেখা যায়, কিন্তু খোদ বৃহস্পতিকে দেখাই যায় না। কিন্তু এমনটা কেন? বৃহস্পতি কি পুরোটাই খোকলা? এর ভেতরে কি কিছুই নেই? আর যদি আমরা এর এক প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করি, তাহলে কি অপর প্রান্ত দিয়ে বাইরে বেরিয়ে পড়বো? আসলে এই প্রশ্নের জবাব আমরা তখনই পাবো যখন আমরা নিজেরাই বৃহস্পতির উপরে ল্যান্ড করব। তো চলুন আজ আমরা বৃহস্পতি গ্রহের সফরে বেরিয়ে পড়ি আর জানার চেষ্টা করি বৃহস্পতি গ্রহের মধ্যে লাফ মারলে কি দেখতে পাবো আমরা। তবে তার আগে বন্ধুরা, সায়েন্স অ্যান্ড ফিকশন বাংলাকে সাবস্ক্রাইব করে নিন আর তারপর বেল আইকনে ক্লিক করে দিন। আর একটা কথা, নতুন নতুন হ্যান্ডমেড এবং ক্রাফট তৈরির আইডিয়া পেতে আমাদের নতুন চ্যানেল আনলিমিটেড হ্যান্ডমেডস অবশ্যই সাবস্ক্রাইব করুন আর রেগুলার আপডেট পেতে বেল আইকনে প্রেস করুন। বৃহস্পতি আকারে অনেকটাই বড়, যদিও এর ভর সূর্যের ভরের 1000 ভাগের 1 ভাগ, কিন্তু সৌরমণ্ডলের বাকি সব গ্রহের সম্মিলিত ভরের যোগফল করলেও দেখা যায় বৃহস্পতির ভর তারও 2.5 গুণ। মানে বৃহস্পতি বা জুপিটার অন্য যে কোনো গ্রহের থেকে যথেষ্ট বড়। এর মধ্যে প্রায় 1300টি পৃথিবী আরামসে ফিট হয়ে যেতে পারে। বৃহস্পতি গ্রহ তার এই অদ্ভুত গ্র্যাভিটি এবং বিরাট আকারের জন্য সব বিজ্ঞানীদেরই দৃষ্টি এর প্রতি আকর্ষণ করে থাকে। কিন্তু একে ভালোভাবে জানার জন্য বৃহস্পতি গ্রহের কাছাকাছি যাওয়া খুবই জরুরি ছিল। ফাইনালি 18 অক্টোবর 1989 সালে গ্যালিলিও স্পেস ক্রাফটকে লঞ্চ করা হলো। এই স্পেস ক্রাফটকে স্পেশালি ডিজাইন করা হয়েছিল বৃহস্পতি গ্রহকে সামনে থেকে স্টাডি করার জন্য। এরপর 7 ডিসেম্বর 1995 গ্যালিলিও স্পেস ক্রাফট বৃহস্পতির অরবিটে সাকসেসফুলি ঢুকে পড়ল। বৃহস্পতির ম্যাগনেটোস্ফিয়ার স্বয়ং একটা চমৎকারের মতো, যদিও একে প্রথমবার পায়োনিয়ার 10 নামক স্পেস ক্রাফট দ্বারা সাল 1973 অবজার্ভ করা গেছিল। এরপর সাল 1979-তে ভয়েজার স্পেস প্রোবের কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। তার ফলে বৃহস্পতির শক্তিশালী ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাই আমরা। বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ড আমাদের অনুমানের চেয়ে অনেক বেশি বড়। এর ম্যাগনেটিক ফিল্ড সূর্যের দিকে প্রায় 70 লক্ষ কিলোমিটার রেডিয়াস নিয়ে ছড়িয়ে রয়েছে, আর এর উল্টো দিকে প্রায় শনি বা স্যাটার্নের অরবিট পর্যন্ত বিস্তৃত। বৃহস্পতির শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড সূর্য থেকে বেরিয়ে আসা মারাত্মক সোলার উইন্ড বা সৌরঝড়কে আটকে ফেলে। বৃহস্পতির এত বিশাল ম্যাগনেটোস্ফিয়ার বিজ্ঞানীদের আশ্চর্য করে দিয়েছিল। কি করে সম্ভব এমন দৈত্যাকার গ্যাসের গোলা থেকে এত শক্তিশালী চুম্বকীয় ধারা উৎপন্ন হওয়া? জুপিটারের অ্যাটমসফিয়ারে অ্যাপ্রক্সিমেটলি 75% হাইড্রোজেন, 24% হিলিয়াম এবং বাকি 1% অন্যান্য গ্যাস রয়েছে, যেমন মিথেন, ইথেন, ওয়াটার ভেপর, অ্যামোনিয়া, সিলিকন বেসড কম্পাউন্ড, কার্বন, হাইড্রোজেন সালফাইড, নিয়ন, অক্সিজেন, ফসফরাস ইত্যাদি সবকিছু। এত শক্তিশালী ম্যাগনেটোস্ফিয়ারের জন্য একটা মেটাল কোর অংশের প্রয়োজন, যেমন আমাদের পৃথিবীর রয়েছে। একটা গ্যাসের গোলা থেকে কি করে এত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হতে পারে? তাহলে কি বৃহস্পতির একটা মেটাল কোর রয়েছে? কিন্তু তবে রাডার টেলিস্কোপে এই মেটাল কোর দৃশ্যমান হয় না কেন? 7 ডিসেম্বর 1995 গ্যালিলিও স্পেস ক্রাফট বৃহস্পতির কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গ্যালিলিও নিজের কাজে লেগে পড়ল। গ্যালিলিও বৃহস্পতির 4টি সবথেকে বড় উপগ্রহ গ্যানিমিড, ইউরোপা, আয়ো, ক্যালিস্ট্রোর সামনে থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠায়। এর সাহায্যে বৃহস্পতির বাকি উপগ্রহকেও দেখা গিয়েছিল। বর্তমানে বৃহস্পতির কাছে প্রায় 79টি উপগ্রহ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিকে সামনে থেকে দেখলে আমরা এর মধ্যেকার রঙিন মেঘের ঘনঘটা লক্ষ্য করতে পারবো, যা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে। কিন্তু দৈত্যাকার গ্রহের এই সুন্দর মেঘের ঝড় দেখতে যতটাই সুন্দর, বাস্তবে এর রূপ ততটাই মারাত্মক এবং বিপজ্জনক। বৃহস্পতির সারফেসে এই বিখ্যাত গ্রেট রেড স্পট আসলে এক দৈত্যাকার সাইক্লোন ঝড়, যা বিগত 350 বছর ধরে একটানা বয়ে চলেছে, যার বেগ প্রায় 250 মাইল প্রতি ঘন্টা বা 402 কিলোমিটারে প্রতি ঘন্টা।
আর এখানেই শেষ নয়, বৃহস্পতির মধ্যে আরো অসংখ্য ছোট ছোট এমন রেড স্পট রয়েছে। বৃহস্পতি সৌরমণ্ডলের সব থেকে বৃহত্তম গ্রহ হওয়ার সাথে সাথে সব থেকে দ্রুত গতিতে সূর্যের চারপাশে ঘোরা গ্রহও বটে। বৃহস্পতির ইকুয়েটরে প্রায় 1600 কিলোমিটার/আওয়ার বেগে ঘোরে এবং এর একদিন মাত্র 9.5 ঘন্টায় পূর্ণ হয়ে যায়, যেখানে আমাদের পৃথিবীর একদিন প্রায় 24 ঘন্টা। এর থেকে আপনি আন্দাজ করতে পারবেন বৃহস্পতি এত বিশাল হয়েও কত জোরে ঘোরে, আর এত জোরে ঘূর্ণনই এর বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি করে। বৃহস্পতি গ্রহের আকাশের মেঘ তুফানের মতো বিভিন্ন স্তরে স্তরে উল্টো পাল্টা দিকে বইতে দেখবেন আপনি। পৃথিবীর এরকম সাধারণ সাইক্লোন ঝড় মাটিতে পৌঁছে শেষ হয়ে যায় একসময়, কিন্তু বৃহস্পতিতে এমনটা হয় না। বৃহস্পতিতে কোনো শক্ত ল্যান্ড সারফেস নেই, উপরন্তু এর গরম অভ্যন্তরীণ বায়ুমণ্ডল এই ভয়ানক সাইক্লোন ঝড়কে আরো মারাত্মক বানিয়ে তোলে। কিন্তু দাঁড়ান, বৃহস্পতিতে সত্যিই কোনো ল্যান্ড সারফেস নেই? এখনো অবধি আমরা বৃহস্পতির ব্যাপারে অনেক কিছুই জানলাম, কিন্তু এর ভেতরে কি আছে কিছু জানি না। তাহলে চলুন এবার বৃহস্পতির মধ্যে প্রবেশ করা যাক। সাল 1995-এ গ্যালিলিও স্পেসক্রাফট নিজের 6 বছরের সুদীর্ঘ যাত্রা অতিক্রম করে আমাদের থেকে প্রায় 58,80,00,000 কিলোমিটার দূরে অবস্থিত বৃহস্পতি গ্রহের অরবিটে পৌঁছালো। গ্যালিলিও স্পেসক্রাফট প্রধানত দুভাগে বিভক্ত ছিল। প্রথমটা জুপিটার অ্যাটমসফিয়ারিক প্রোব, যাকে বৃহস্পতির মধ্যে ল্যান্ড করানো হয়েছিল, আর অপর অংশটি বৃহস্পতির অরবিট থেকে তাকে প্রদক্ষিণ করছিল। জুপিটার অ্যাটমসফিয়ারিক প্রোব বৃহস্পতির মধ্যে দাখিল হয়েছিল। প্রায় 1,62,000 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে বৃহস্পতি প্রোবটিকে নিজের দিকে টানছিল। কিন্তু আমাদের বিজ্ঞানীরা এই পরিস্থিতিকে সামাল দিতে আগে থেকেই প্রস্তুত ছিলেন। কিছু মিনিট বাদেই ওই প্রোবে থাকা প্যারাসুট খুলে গেল, ফলে এর স্পিড কিছুটা নিয়ন্ত্রণে এলো। এই অবস্থায় প্রোবটি সব তথ্য বৃহস্পতির অরবিটে থাকা গ্যালিলিওকে ট্রান্সফার করছিল, আর গ্যালিলিও সেটা পাঠাচ্ছিল পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের। জুপিটারের উপরই অ্যাটমসফিয়ার ঘন মেঘে ভর্তি। এখানকার মেঘ কেবল দেখতেই অদ্ভুত না, বরং তারা সত্যিকারেরই অদ্ভুত। জুপিটারের উপরই বা আউটার অ্যাটমসফিয়ার একটা ঘন মেঘের চেম্বারের মতো। বৃহস্পতির মেঘগুলি অ্যামোনিয়া, হাইড্রোজেন, সালফাইড এবং H2O দিয়ে নির্মিত ছিল। হ্যাঁ, বৃহস্পতির আকাশেও জলের মেঘ ছিল, আর এই মেঘ থেকে সত্যিকারের জলেরও বৃষ্টি হয়। কিন্তু এই জল যায় কোথায়? এর জবাব আমরা পাবো আরো গভীরে গেলে। বৃহস্পতির যত গভীরে যাওয়া যায় তত বেশি উষ্ণতা বৃদ্ধি হতে থাকে এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার এখন অনেক বেশি। কিন্তু বেশ কিছুটা গেলেই মেঘ স্তর শেষ হয়ে আসে এবং অনেকটা অবধি খোলা আকাশ অর্থাৎ স্পেস লক্ষ্য করা যায়, যেখানে অনবরত বৃষ্টি হচ্ছে এবং এই দৃশ্য খুবই অদ্ভুত লাগে। তবে বেশিরভাগ মেঘ রাশি অ্যামোনিয়া দিয়ে তৈরি, যা বৃহস্পতির ইকুয়েটরে আলাদা আলাদা জোনাল ব্যান্ড তৈরি করেছে। এই তুফানি মেঘগুলিকে জেটস বলা হয়ে থাকে। জুপিটারের উপরই অ্যাটমসফিয়ার শেষ হওয়ার পর নিচে কেবল আপনি জলীয় বাষ্প দেখতে পাবেন, যা অনবরত উপর দিকে উঠে যাচ্ছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? আসলে বৃহস্পতির যত গভীরে যাওয়া যায় ততই টেম্পারেচার আর প্রেসার বাড়তে থাকে। এটা এতই বেশি যে জল আর নিচে নামতে পারে না এবং ওয়াটার ভেপার তৈরি করে হালকা হয়ে উপরে উঠে